ঘরটা ফুল দিয়ে সাজানো, এর নাম বাসর ঘর। আজ আমার সুখের দিন, সারা জীবনের সবচেয়ে সুন্দর দিন এটি। কিন্তু আমায় অবাক করে দিয়ে এই দিনটিকে নরক করে দিল আমার বর সাইমন। সে প্রথমে আমার কাছে এসেই কোনো কথা না বলে আমার দুটো হাত গামছা দিয়ে বেঁধে দিল, তারপর বাঁধলো দু পা, তারপর এক এক করে শরীরের সব কটি কাপড় টেনে খুলে ফেললো। কাপড় খোলার পর আমার সারা শরীরে ঘষে ঘষে বিছুটি পাতা লাগিয়ে দিল। আমি যন্ত্রণায় যখন চিৎকার করতে লাগলাম, তখন সে আমার মুখে কস স্টেপ এঁটে দিল। তারপর বলল, এবার চিৎকার করো, যতটা গলায় জোর আছে ততটা দিয়েই চিৎকার করো। কথাটা বলে হাসলো, হেসে বলল, তোমার বোন মুনতাহা আমার জীবনে একটা বড় কলঙ্ক দিয়ে গেছে। আমায় ছেড়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমার কি অপরাধ ছিল বলো? এই অপমানের শোধ আমি তোমার কাছ থেকে নিব হারে হারে। তোমাকে বুঝিয়ে দিব তোমার বোনের ভুলের মাসুল কতটা বড়। তোমার বাবা কি ভেবেছেন তোমাকে বিয়ে করেছি আমি খুশি মনে? মোটেও তা না। আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নিতে। আজ থেকে শুরু হলো প্রতিশোধ নেওয়া। সাইমনের দিকে তাকিয়ে আমি যন্ত্রণায় ছটফট করছি, গলা ছেড়ে চিৎকার করছি, কিন্তু কচ স্টেপ দিয়ে মুখ কেটে থাকায় সেই চিৎকার দূরে যাচ্ছে না। এক প্রকার গঙ্গানের মতোই শোনা যাচ্ছে, যা রুম থেকে বেরোবে না কিছুতেই। আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সাইমুম, যেন ওর খুব মজা লাগছে আমাকে এভাবে দেখে। কে পালিয়ে গেছে? মা বাবার মুখটা চেপে ধরল, তারপর ফিসফিস করে বলল, আস্তে, তোমার মেয়ে মুনতাহা। বাবা আঁতকে উঠল, তারপর মার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, কি বললে তুমি? ওই যে রাসেল নাম ছেলেটার, যার সাথে ওর রিলেশন ছিল, ওর সাথে পালিয়ে গেছে। বাবা বোধহয় এবার রাগে চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু এই মুহূর্তে বাবা চিৎকার চেঁচামেচি করলো না। মাকে ঠান্ডা গলায় বলল, বরযাত্রী তো এসে গেছে, এখন কি হবে? মা বলল, একটু বুঝিয়ে সুঝিয়ে বলে বিদায় করতে হবে, এছাড়া তো উপায় নাই। বাবা বলল, বুঝিয়ে বললে হবে না, ছেলেটার অত বড় ক্ষতি আমি করতে পারবো না। মা অবাক হয়ে বলল, তাহলে কি করতে চাচ্ছ তুমি? বাবা তখন আমার নাম উচ্চারণ করলো, মার কাছে বলল, আফসানাকে সাজিয়ে আনো। আমি ছেলেকে খালি হাতে বিদায় করব না, আফসানাকে ওর কাছে বিয়ে দেব। শুনে আমি আঁতকে উঠলাম, সারা শরীর আমার কাঁপতে লাগলো। এটা কি বলছে বাবা? দেওয়ালে ঠেস দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। এর মাঝে মা এলো হন্তদন্ত হয়ে ছুটে এসে আমার হাত ধরে বলল, আয়। আমি মার মুখের দিকে তাকিয়ে বললাম, কোথায়? মা সোজা সাপটা বলল, আজ তোর বিয়ে। আমি অবাক হয়ে বললাম, হোয়াট? মা বলল, এসব বলার সময় না এখন আফসানা, তুই আমাদের মান সম্মান রক্ষা কর মা। কিছু বুঝে ওঠার আগেই আমাকে কোণে সাজতে হলো। বিয়ের বরযাত্রী এসেছে। তখনও অবশ্য ব্যাপারটা জানাজানি হয়নি যে বিয়ের কোণে বদল হয়েছে, আমাকে সাজানো হয়েছে। বরের সাথে যে মেয়েরা এসেছে তারা ধরেই নিয়েছে আমি আসল কনে। আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল, আর আমি ভয় পাচ্ছি। সাইমুম অর্থাৎ যার সাথে আমার বিয়েটা হচ্ছে, সে যখন আমায় দেখবে তখন কি ভয়াবহ কাণ্ডটা ঘটবে। কারণ সে কি এটা মেনে নিতে পারবে যে বইয়ের বদল বইয়ের বোনকে বিয়ে করে নিয়ে যেতে হচ্ছে? সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বাবা সাইমুমকে আড়ালে ডেকে নিয়ে এই বিষয়ে কথা বলেছে। সাইমুম নাকি এতে সামান্য রাগও করেনি, সে বরং খুশি হয়েছে, তার সম্মান রক্ষা হয়েছে বলে। মা এসে আমার কানে ফিসফিস করে বলে গেল, আফসানা রে, তোর কপাল ভালো মা, তুই রাজকপালি। আমি অবাক হয়ে মার দিকে তাকিয়ে বললাম, হঠাৎ এমন কথা বললে কেন মা? মা বলল, সাইমুম তোরে মেনে নিয়েছে। আমি মুখে শুধু বললাম, ও। তারপর ধুমধাম করে বিয়েটা হয়ে গেল।
মার কথায় ভেবেছিলাম আমার বুঝি সত্যি সত্যি রাজকপাল, কিন্তু বাসর রাতে যা ঘটল। রাত শেষ হওয়ার আগেই সাইমুম আমার কাছে এলো, এসে বলল, তুমি কি ভেবেছো সকালবেলা আমার মার কাছে সব বলে দিবে? আমার মুখ তখনও কস স্টেপ দিয়ে আটা, হাত পা গামছা দিয়ে বাঁধা, সারা শরীর নগ্ন। উত্তর দেওয়ার ক্ষমতা নাই, মুখ থেকে শব্দ বাইরে বেরোচ্ছে না। যদি বেরোতো তবে আমি ওকে বলতাম, তোর মতো একটা কুকুরের সাথে আর 1 মিনিটও থাকার ইচ্ছা নাই আমার। কাল সকালে তোর মাকে বলবো, আপনার ছেলের মতো কুলাঙ্গার ছেলের সাথে আর 1 মিনিটও আমি নাই। আপনার ছেলেকে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সাইমুম এবার বলল, আসলে তুমি মনে মনে অনেক কিছুই ঠিক করেছো। হয়তোবা কাল আমায় ডিভোর্স দিয়ে চলেও যেতে চাইবে, কিন্তু সেই সুযোগটা তুমি পাবে না আফসানা। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। সাইমুম এবার একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কারণ তোমার নগ্ন শরীরের ভিডিও এখন আমার কাছে, আমার ফোনে, আমার মেমোরিতে। তুমি উল্টাপাল্টা কিছু করতে চাইলে মুহূর্তে এটা ভাইরাল হয়ে যাবে। এমনকি তোমার বাবা তার নিজের চোখে দেখবে তোমার সুন্দর নগ্ন শরীর। সাইমুম হাসছে, সেই হাসি ভয়ঙ্কর। আমি ভয়ে কাঁপছি। সত্যিই তো ভিডিও করেছে, কিন্তু ওকে আমি বাধা দিতে পারিনি। কিভাবে বাধা দেব ওকে আমি? আমার হাত পা মুখ যে ও বেঁধে রেখেছে। আমার কান্না পাচ্ছে, আমি কাঁদছি, চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে গালের দুপাশে। সাইমুম এবার আমার কাছে এলো, এসে আমার গালে লেগে থাকা এক টুকরো জল ছুঁয়ে দিয়ে হাসি হাসি মুখে বলল, আজকের শাস্তিটা তো সহজ ছিল, আগামী রাতের শাস্তিটা ভয়ানক হবে আফসানা, বড় ভয়ানক হবে। কথাটা বলে সাইমুম আমার হাতের বাঁধন খুলে দিল। তারপর পায়ের বাঁধন খুলতে চাইতেই ওকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সাইমুম দূরে ছিটকে পড়ে আমার দিকে তাকিয়ে বলল, এর জন্য তোমাকে পস্তাতে হবে, কিন্তু মনে রেখো উল্টাপাল্টা কিছু করো না। গোসল করে এমন হয়ে থেকো যেন মা ভাবে তোমার সাথে আমার বাসর হয়েছে, আমরা একসাথে থেকেছি, তোমায় অনেক আদরও করেছি আমি। কথাগুলো বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর আমি আমার মুখ থেকে কস স্টেপ খুলে নিলাম, এরপর পায়ের বাঁধন খুললাম। এবার আমি কাঁদছি, কাঁদতে কাঁদতে আমার শরীরটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম ফুলে গেছে সুন্দর শরীরটা, কেমন লালচে হয়ে আছে। আর তখনও যন্ত্রণা হচ্ছে শরীরে। ইচ্ছে করছে ছুরি দিয়ে সারাটা শরীর কুচি কুচি করে কেটে ফেলি। তারপর আবার মুনতাহা আপুর কথা মনে পড়লো। ওর উপর খুব রাগ হচ্ছে আমার। ওর জন্যই তো আজ আমার অত কষ্ট সহ্য করতে হচ্ছে। 2 হাঁটুর ভিতর আমার মাথা গুঁজে দিয়ে অসহায়ের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি আমি। আমার কান্না শুনে এবার নিশ্চিত সাইমুমের মা আসবে, আমায় জিজ্ঞেস করবে কি হয়েছে। কিন্তু দুঃখ হলো আমি তো ওনাকে সত্যটা বলতে পারবো না। আমাকে মিথ্যে বলতে হবে কিছু হয়নি। বাড়ির কথা খুব মনে পড়ছে, মার কথা, বাবার কথা মনে পড়ছে। ছোট ভাইটার জন্য খারাপ লাগছে। দেওয়ালে একটা লাল রঙা ঘড়ি টাঙানো আছে, ওখানে রাত 3:20 বাজে। আর একটু সময় চুপি চুপি কাঁদা যাবে, এরপর ধীর স্থিরভাবে গোসল সারতে হবে। ফজরে আজান হলে লক্ষ্মী বউয়ের মতো নামাজ পড়তে হবে। তারপর কিচেনে যাওয়া, শাশুড়ি কাজ না দিলেও জোর করে করার চেষ্টা করা। এখন অবশ্য যুগ পাল্টেছে অনেকটাই। আগে প্রথম কদিন বাড়ির নতুন বউকে কাজের ধারে কাছেও যেতে দিত না। নতুন বউ মানে বাড়ির রাজরানী, সেজেগুজে লাল টুকটুকে হয়ে বসে থাকবে, ঘরের সৌন্দর্যের দ্যুতি ছড়াবে। এখন এমন হয় না। বিয়ের পরদিনই বউ কিচেনে না ঢুকলে শাশুড়ি কিংবা ননদেরা খুঁটা দিয়ে কথা বলে বড়লোকের ঝি এনেছি, কাজ জানে না। রাত শেষ হলো, আমি নামাজ আদায় করলাম, জায়নামাজে বসে চুপি চুপি কাঁদলাম আর আল্লাহর কাছে খুব মিনতি করে বললাম, হে পরওয়ারদিগার, আমি তো কোনো বড় পাপ করতে জানি না, জেনে বুঝে কখনো কারো ক্ষতি করিনি, এমনকি অযথা গাছের একটা ফুল পাতা কিংবা কুড়ি ছিঁড়ে ফেলিনি, মানুষের মনে আঘাত দেয়নি। তবে আমার কপালে অত কষ্ট কেন? আমাকে তুমি এমন কষ্ট আর দিও না, আমি সহ্য করতে পারি না মাবুদ। দোয়ায় থাকতে থাকতেই আমার শাশুড়ি ঘরে উকি দেয়, তারপর ধীর পায়ে আমার কাছে আসে।
আমার পিছনে এসে চুপি চুপি দাঁড়ায়। আমি যথারীতি দোয়া শেষ করে চোখ মুছি ওড়নায়। তখন হঠাৎ একজোড়া কোমল হাতের স্পর্শ পাই আমার মাথায়। আমি অজানা অচেনা এক অনুভূতি নিয়ে পিছন তাকাতে দেখি আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার হঠাৎ খুব কান্না পায়, বাঁধনহারা কান্না। হু হু করে ধেয়ে আসা উন্মাদ বাতাসের মতো, কুল হারা ঢেউয়ের মতো উপচে পড়ে বালির উপর, তীরের উপর, ভিজিয়ে দিয়ে যায় পথঘাট, আদো খাওয়া সবুজ দুর্বাদেহ। শাশুড়ি মা আমার দিকে ঝুঁকে আসেন, তারপর পেছন থেকে আমায় জাপটে ধরে বলেন, কাঁদছো কেন গো মা, কি হয়েছে? আমি কিছু বলি না, আরও জোরে জোরে ফুঁফিয়ে কাঁদতে থাকি। শাশুড়ি মা তখন আমার পাশে বসে, মুখোমুখি হয়ে। তারপর আমার থুতনিতে ধরে মুখটা উপরের দিকে তুলে বলে, সাইমুম তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? শাশুড়ি মা হঠাৎ এমন প্রশ্ন কেন করবেন? আমি আঁতকে উঠি, মনে ভয় জাগে খুব। আমার কি বলা উচিত এখন? বলবো কি, হ্যাঁ আপনার ছেলে আমার উপর রাতভর অমানসিক অত্যাচার করেছে, নাকি মিথ্যা কথা বলবো? বলবো ও ভালো ব্যবহার করেছে? আমার আসলে বাড়ির কথা খুব মনে পড়ছে। আমি কি করব বুঝতে পারি না, সব কিছু গুলিয়ে আসে ভয়ে। আমার শুধু মনে পড়ে সাইমুমের কথা, ও আমার নগ্ন শরীরটা ভিডিও করেছে। আমি সত্যটা বলতে গেলে বিপদ। সাইমুম বলেছে ও ভিডিওটা ভাইরাল করে দিবে। শাশুড়ি মা আমার একটা হাত টেনে ধরেন, তারপর বলেন, বলো মা, নির্ভয়ে বলো। আমি তো তোমার মায়ের মতোই। তোমার মাকে তো তুমি সব কিছু খুলে বলতেই, আমার কাছে বললে তো অপরাধ হবে না মা? শাশুড়ি মার কাছে সব বলতে গিয়ে বলতে পারি না। সাইমুম হুট করে ঘরে আসে, দূর থেকে ইশারায় বোঝায় আমি খুললেও ভয়াবহ কিছু একটা করে বসবে। তারপর মার সামনে ও আমাকে বলে, আফসানা, মার জন্য চা করে আনো। শুনেছি তুমি খুব ভালো লেবুর চা বানাতে পারো। আমি উঠে যেতে চাইতে শাশুড়ি মা আমার হাত টেনে ধরেন, বলেন, এখন চা করতে হবে না, আসো আমরা ছাদে যাই, গল্প করি গিয়ে। ওনার এই প্রস্তাবে খুশিতে আমি আত্মহারা হয়ে উঠি। ভাবি ছাদে গিয়ে এক এক করে সাইমুমের অত্যাচারের কথা বলে দিব মার কাছে। কিন্তু যাওয়ার আগে চোখ টিপে সাইমুম আমায় আবার স্মরণ করিয়ে দেয়, মার কাছে তার বিষয়ে মুখ খুললেই সে আমার নগ্ন শরীরে ধারণ করা ভিডিওটা ভাইরাল করে দিবে। তারপর সেই আনন্দ আর উচ্ছলতা মুহূর্তে নষ্ট হয়ে যায়। আমি অতি কষ্টে মুখের হাসিটা ধরে রাখি। শাশুড়ির সাথে হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে ছাদে উঠি। শাশুড়ি আমায় নিয়ে ছাদের এক পাশের গোলাপ বনের দিকে যান। তারপর আমায় জিজ্ঞেস করেন, তুমি বোধহয় কিছু বলতে চাও আমার কাছে। কি বলতে চাও খুলে বলে ফেলো মা। আমি বুঝতে পারি আমার শাশুড়ি মার অনুধাবন ক্ষমতা খুব চমৎকার। সহজে তিনি তার পাশের মানুষটার সম্পর্কে অনুমান করে ফেলতে পারেন। আমি খুব করে চাইছিলাম শাশুড়ি মার কাছে সব খুলে বলতে, কিন্তু বললাম অন্যরকম করে, যেন সাইমুমের গায়ে কোনো অপবাদ না লাগে। বললাম, মা, উনি বোধহয় আমার প্রতি একটু রাগ, এই জন্য ভয় ভয় লাগছে। মা চমকে উঠে বললেন, রাগ কেন? আপুর সাথে বিয়ে ঠিক হলো আর বউ হয়ে এলাম আমি, এই জন্য। আমার শাশুড়ি মা ফিক করে হেসে উঠলেন। হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, তুমি কি তাকদিরে বিশ্বাস করো? আমি ভাগ্যের কথা বলছি, কপালের লিখনের কথা বলছি। আসলে সাইমুমের ভাগ্যে বউ হিসেবে মন্থার নাম নাই, ওখানে আফসানার নাম, বুঝেছ? আমি মাথা নিচু করে চুপ করে রইলাম। মা আমার থুতনি ধরে মুখটা উপরের দিকে তুললেন, তারপর বললেন, সাইমুম কি তোমায় সরাসরি বলেছে তোমার প্রতি রাগ সে? না, আমি তার আচরণে বুঝেছি। তোমার সাথে খারাপ ব্যবহার করেছো? না মা, তবে আমি কি বলবো বুঝতে পারি না। সব কিছু ফাঁস হয়ে যেতে পারে। মা জেনে গেলে সাইমুম আমার ক্ষতি করবে। তাই কথাটা এখানে শেষ করে দেওয়ার জন্য আমি বললাম, আমি ধারণা করেছি মা, আমি ভেবেছি আপুর বদল যেহেতু আমি ওনার বউ হয়ে এসেছি, এই জন্য সে রাগ করতে পারে। আমার শাশুড়ি আবার হাসলো, হেসে বলল, বোকা মেয়ে, কোনো চিন্তা করো না, ওর ধাতে রাগ নাই। রাগ থাকলে তো তোমায় বিয়েই করতো না। আমি তখন খুব কষ্টে বলি, জি মা। তার মনে মনে বলি, মা গো, আপনি তো জানেন না আপনার এই ছেলেটি একটা ভালো মানুষের মুখোশ পরে আছে শুধু। মুখোশের আড়ালে সে একটা পিশাচ, শয়তান একটা। মা আমায় নিয়ে ছাদ থেকে নামেন, তারপর কিচেনে নিয়ে যান আমায়।
ওখানে গিয়ে নিজের হাতে কেটলি, চা পাতা, চিনি, লেবু আর পানি নিয়ে আসেন আমার কাছে। তারপর বললেন, কিভাবে করতে হবে বলো। আমি চাই না তোমার হাত লাগুক আজ কাজে, আমি নিজেই সব করব। তুমি শুধু বলে দিবে কিভাবে কি করতে হবে। আমার তখন কি যে আনন্দ লাগে। মনে মনে বলি, ইয়া আল্লাহ, ওর জন্মদাত্রী মা অত ভালো, কিন্তু ও এমন কেন? ওর ভেতরটা অত পাষাণ কেন? আমি কিভাবে কি করতে হবে মাকে বলে দিই। মা 2 কাপ চা করেন, 1 কাপ আমার, অন্যটা তার। চা খেয়ে তিনি প্রশংসা করেন, বলেন, অসাধারণ, তুমি সত্যি কাজ জানো মা। সারাটা দিন আমার ভালো যায়। ওদের বাড়ির সবগুলো মানুষ খুব ভালো। সাইমুমের চাচিরা এসেছিল, আমার সাথে কি যে মিষ্টি করে কথা বলেছে। সারা দিন ওর কাজিনেরা এসে আমার সাথে গল্প করেছে। সবার মুখেই সাইমুমের প্রশংসা আর প্রশংসা। কেউ তার বিরুদ্ধে একটুকুও মন্দ কথা বলেনি। সবার কাছে সে লক্ষ্মী একটা ছেলে। আমি কিছুই বুঝতে পারি না, তবে আমার সাথে প্রথম রাতেই সাইমুম এমন ভয়ানক আচরণটা করলো কেন? দিন শেষ হয়ে যায় দ্রুত। বিকেলের বুকে হলুদ সন্ধ্যা উড়ে আসে, তারপর আসে অন্ধকার রাত। আমার ভয় জাগে। মনে পড়ে গতকাল শেষ রাতে ঘর থেকে বেরোবার সময় সাইমুম বলেছিল, আফসানা, আজ তো কেবল শুরু মাত্র, আগামীকাল থেকে বুঝতে পারবে শাস্তি কাকে বলে। আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে, ভয়ে কাঁপতে থাকে আমি। আর বসে বসে অপেক্ষা করি একটি কাল রাতের জন্য, যে রাত হয়ে উঠবে আমার জন্য ব্যথাতুর, অসহ্যকর এবং দুর্বিষহ। রাত 11টা বাজলে সাইমুম এলো। আজ একেবারে সে শান্ত, ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। সে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর আমার কাছে এসে বসলো, যেন ওর মতো ভালো মানুষটি আর নেই, যেন আমরা যুগ যুগ ধরে প্রেমে পড়ে আছি, একে অপরকে ভালোবাসছি। সাইমুম কোমল গলায় আমায় জিজ্ঞেস করলো, খেয়েছো? আমি চুপ করে রইলাম, উত্তর দিলাম না। সাইমুম একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না। আমার কেমন কাশি উঠে গেল। সাইমুম বুঝতে পারলো আমার অসুবিধা হচ্ছে, তাই সে জানালা দিয়ে জ্বলন্ত সিগারেটটা দূরে ছুঁড়ে মারলো। আমি ওর আচরণের হঠাৎ পরিবর্তনটা বুঝতে পারছি না। কেমন খটকা লাগছে আমার। একটা মানুষ যে কিনা গতকাল পশুর মতো আচরণ করলো আমার সাথে, আর আজ সে এমন পরিবর্তন হয়ে যায় কি করে? সাইমুম অদ্ভুত একটা কাণ্ড করলো। ধীরে ধীরে আমার কাছে ঘেঁষলো, আমার একটা হাত আস্তে করে ধরলো। আমার অস্বস্তি লাগছে, তাই আমি হাত টেনে নিতে চাইলাম। ও বাধা দিল না, কিন্তু এর খানিক পর আবার সে আমার ঘনিষ্ঠ হলো, কপালে চুমো খেলো। আমার হঠাৎ কেন জানি সব কিছু বদলে গেল। মুহূর্তে ভুলে গেলাম গতকালের সাইমুমের করা অসভ্য আচরণের কথা। আমি ওর পিঠের কাছে শার্টে শক্ত করে টেনে ধরলাম। তারপর তারপর আসল রূপটা দেখালো সাইমুম। হয়তোবা এমন কিছুই চেয়েছিল সে। মানসিক এবং শারীরিকভাবে সে আমায় শাস্তি দিতে চায়। সে আমায় তার মোহে ফেললো, শরীরের চাওয়াকে জাগিয়ে তুললো, মনকে তার প্রতি ধাবিত করলো। তারপর আমায় এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে বলল, কি ভেবেছো তুমি অত সহজে তোমায় কাছে টানবো? অত সহজে সব ভুলে যাব? তোমার বোনের দেওয়া আঘাতটা তো সামান্য নয়, তোমার শাস্তি তো কেবল শুরু। এরপর আরও আছে, ধীরে ধীরে টের পাবে আঘাত কাকে বলে। কথাগুলো বলে সাইমুম তার মোবাইল ফোন বের করলো, ওখানে ভিডিও প্লেয়ারে গেল। তারপর একটা ভিডিও ওপেন করলো। ভিডিওটা আমার, একটা নগ্ন শরীর। শরীরটা আমার। ঘেন্না হচ্ছে আমার, খুব ঘেন্না হচ্ছে। আমি এক কাজ করে বসলাম, ওর হাত থেকে কেড়ে নিয়ে আসলাম মোবাইল ফোনটা, কিন্তু কিছুই করতে পারলাম না। এর আগেই ও আমার কাছ থেকে কেড়ে নিল ফোন। তারপর শক্ত হাতে একটা চড় বসিয়ে দিল আমার গালে। আমি কাঁদতে চাইতেও বলল, এখন পোস্ট করে দে, এটা দিব? আমি ওই দুষ্ট লোকটার দিকে কাঁপা কাঁপা চোখের পাতার ফাঁকে তাকাই। ভয়ে আড়ষ্ট হয়ে আসে আমার দেহ। আমি কাঁপা কাঁপা গলায় বলি, আল্লাহর দোহাই লাগে, আপনি এমন কিছু করেন না। সাইমুম তখন হাসে, হেসে বলে, তবে আমার কথা সব শুনবে, আর গলা যেন রুম থেকে না বেরোয়। আমি উপর থেকে নিচে মাথা ঝাঁকিয়ে বলি, আচ্ছা। তারপর রাত বাড়ে। বাড়ির সব কটা মানুষ ঘুমিয়ে বিভোর হয়। আমি জেগে থাকি। সাইমুম সিগারেট ধরিয়ে ঠোঁটে নিয়ে টান দেয়। তারপর আমায় বলে, কাপড় খুলো। আমি পাথরের মতো জমে যেতে থাকি। ও ধমক দেয়, বলে, শুনতে পাও না? আমি কাঁপা কাঁপা গলায় বলি, পারবো না।
ওর আগে অগ্নিশর্মা হয়ে উঠে আমার কাছে আসে। তারপর বলে, মধুর গলায় বললে কাজ হয় না তাই না? ভিডিওটা পোস্ট করতে হবে নাকি? আমি জানি না আমার কি হলো, হঠাৎ প্রচণ্ড ভয় এসে জেঁকে বসলো কোথা থেকে যেন। এবং তখন আমার মনে হলো ও যা বলে তাই করা উচিত আমার। মানুষ নিজের সম্মানের জন্য কাঁদে, সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য সে মরতেও দ্বিধা করে না। আমারও মনে হলো যে করেই হোক আমার সম্মান বাঁচাতে হবে। একবার সম্মান হারালে তো তা আর কিছুতেই খুঁজে পাওয়া যাবে না। আমার এক এক করে সবগুলো কাপড় খুলতে হয়। কাপড় খুলতে গিয়ে আমার কেবল মনে হতে থাকে আমি বুঝি এক এক করে আমার বুকের পাঁজর, শরীরে হাড্ডিসার খুলে ফেলছি। তীব্র ব্যথা অনুভূত হয় হৃদয়ে, রক্তক্ষরণ হয়, আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে গালের উপর। এসব দেখে আনন্দ পায় সাইমন। আমি ভেবেছিলাম এটা করার পর আজকের মতো মুক্তি পাবো, কিন্তু মুক্তি অত সহজে কোথা। ঘড়িতে কেবল রাত 1টা 13 মিনিট বাজে। সাইমন বলল, এবার এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকো। যতক্ষণ না বলছি পা নামাতে ততক্ষণ নামাবে না। যদি নামাও তবে আমি গত রাতের মতো বিচ্ছুটি পাতা লাগাবো। বিচ্ছুটি পাতার কথা শুনে আমার সারা শরীর কেঁপে ওঠে, শিরশির করে শরীর, ভীষণ খারাপ লাগতে শুরু করে। ভয়ে ভয়ে পা উঁচু করি আমি, এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, চুপি চুপি কাঁদতে থাকি। সাইমন একটার পর একটা সিগারেট খেয়ে যায় আর মিটিমিটি হাসে। ওর হাসি দেখে আমার ইচ্ছে করে ওকে ফেলি। আমি মনে মনে ঠিক করি ওকে করে ফেলবো, কিন্তু একটা মানুষ কি সামান্য বিষয়? আরেকবার মনে মনে ঠিক করে আমি মরে যাব, ঘরের সিলিং ফ্যানে ওড়না বেঁধে ঝুলে পড়বো। কিন্তু এটা করলেই তো সব শেষ হয়ে যাবে না। বিশ্বাসীদের জন্য মৃত্যুর পর এক জগৎ আছে, আখিরাত। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যাকারীকে চিরকাল জাহান্নাম জ্বলতে হয়, পুড়তে হয়। আমি তো সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন। বড় অসহায় মনে নিজেকে, কোন পথ খুঁজে আমি পাই না। পাটা অবশ হয়ে আসছে, এক পায়ে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? হঠাৎ খেয়াল করলাম সাইমন তার ফোনের ক্যামেরা তাক করে রেখেছে এদিকে। আমি তাড়াহুড়ো করে হাত দিয়ে নিজেকে ঢাকতে গিয়ে ভুলে উঁচু করে রাখা পা মাটিতে নামিয়ে ফেলি। আর তখনই ধমক দিয়ে ওঠে সাইমন, বলে, এবার আসল শাস্তি পাবে। আমি ওর সামনে হাত জোর করে বলি, এমন করবেন না প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না, আমি মরে যাব। সাইমন কোনো অজুহাত শোনে না। সে আমার হাত দুটো ধরে ফেলে এবং বেঁধে ফেলে আমার খুলে রাখা জামা দিয়ে। তারপর 5 জোড়া বাঁধে ওড়নায়। এরপর আসে কস স্টেপ নিয়ে, এঁটে দিয়ে মুখে কস স্টেপ। তারপর পকেট থেকে বিচ্ছুটি পাতার গুঁড়ো বের করে লাগিয়ে দেয় আমার গায়ে। আমার তখন কী যে কষ্ট হয়, কী যে যন্ত্রণা। একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে এমন যন্ত্রণা দিতে পারে আমার বুঝে আসে না। আমি ফ্লোরে পড়ে গড়াগড়ি খাই, শব্দ বেরোয় না বাইরে, কিন্তু আমি গগনবিদারী চিৎকার তুলি, কাঁদি, চোখের জলে ভেসে যেতে থাকে শুভ্র গালের দুপাশ, শক্ত মাটির শরীর। সাইমুম হাসে, বলে, তোমায় একটা শর্ত দিব। এই শর্ত পূরণ করতে পারলেই তোমার মুক্তি। শর্ত পূরণের পর তোমার সাথে সারা জীবন সুখের সংসার করব আমি। তুমি কি পূরণ করতে রাজি আমার দেওয়া শর্ত, বলো? সাইমন শর্তের কথা বলে আমার মুখ থেকে কস স্টেপ খুলে দেয়। আর তখন আমার শরীরে ছিল প্রবল যন্ত্রণা, না চাইতেও মুখ থেকে তখন কান্না বেরিয়ে আসে। সে কান্না অনেকটা ছড়িয়ে যায়। সাইমন আমার দিকে চোখ বড় বড় করে তাকায়, রাগি রাগি চোখ, চোখ থেকে আগুনের হালকা বেরোয় যেন। আমি সঙ্গে সঙ্গে চুপ মেরে যাই, যেন আমার আর কোনো কষ্ট হচ্ছে না। সাইমন এবার বলে, বলো শর্ত মানতে রাজি কিনা? আমি মনের অজান্তেই বলে ফেলি, রাজি। আপনার শর্ত বলুন। সাইমন হাসে, শব্দ করে হাসে, কিন্তু অতটা শব্দ নয় যা রুমের বাইরে যেতে পারে। তারপর আমার দিকে তাকিয়ে বলে, খুব বুঝে শুনে বলেছ তো রাজি? পরে আবার শর্ত না বলো না যেন। না বললে কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর হতে জানি আমি। আমি ভাবতে পারি না তখন কিছুই, কারণ আমার মুক্তির প্রয়োজন ছিল, এবং যে বিপদে পড়েছে সেই জানে কেবল ওখান থেকে বেরিয়ে আসা কতটা কঠিন। পরিস্থিতি মানুষকে বদলে দিতে জানে, সাহসীকে পর্যন্ত করে তুলতে পারে দুর্বল। আমার শরীরে প্রবল যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। এইসব যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি 7-5 না ভেবেই বলি, আমি রাজি। আপনার যে কোনো শর্ত মানতে আমি রাজি। সাইমন এবার আমার কাছে আসে, হাত পায়ের বাঁধন খুলে দেয়। আমি আমার শরীরের দিকে তাকাই, লাল টুকটুকে হয়ে গেছে শরীর, জায়গায় জায়গায় কেমন
ফুলে ফেঁপে গেছে। সাইমুম বলে, এইসব দেখে লাভ নাই, শর্ত পূরণ করতে পারলে অনেক ভালো থাকবে তুমি, নয়তো এর চেয়ে বেশি কষ্ট হবে তোমার, অনেক ভুগতে হবে। আমি বলি, আপনার কি শর্ত বলুন। সাইমুম এবার বলে তার শর্তের কথা, বলে মুনতাহাকে আমি চাই তুমি যেভাবে হোক ওকে একবারের জন্য আমার সাথে দেখা করিয়ে দেবে। আমি যে জায়গায় কথা বলবো সেই জায়গায় দেখা করে চলে যাবে, ওর সমস্যা নাই, কিন্তু ওর সাথে আমি একবার দেখা করতে চাই, তুমি দেখা করিয়ে দেবে বলো। আমি ওর কথা শুনে ঈশ্বর চমকে উঠি, কেঁপে ওঠে আমার শরীর, বুকটা কেমন ওঠানামা করে হাতুড়ির মতো। আমার উত্তর না পেয়ে ও তাড়া দেয়, জিজ্ঞেস করে আমি কি এই শর্ত পূরণ করতে পারবো কিনা। আমি কি বলবো বুঝতে পারি না, কিন্তু এটা বুঝতে পারি যে সাইমুম আপুর সাথে ভালো কিছু করবে না। ওর দেখা করার উদ্দেশ্য মোটেও ভালো না। আমাকে সে বিয়ে করেছে এই জন্যই, যেন আমার মাধ্যমে আপুর নাগাল পায় সে, আর আপুর কাছে থেকে প্রতিশোধ নিতে পারে। আমি জানি আপুর সাথে আমি যোগাযোগ করতে পারবো, রাসেল ভাইয়ের নম্বর আছে, এবং আমি যদি বলি আপুকে ওর সাথে দেখা করার জন্য, আপু আসবেও। কিন্তু আমি কিভাবে এমন একটা কাজ করব যা আপুর জন্য হুমকি স্বরূপ। আর আপুর সাথে দেখা করার পর যে সাইমুমের চরিত্র বদলে যাবে, এটাও নিছক কল্পনার বিষয়। কিংবা ওর চরিত্র বদলে গেলেই বা কি, এমন চরিত্রহীন লম্পটের সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো। তারপর অল্প সময়ের ভেতর অনেক কিছু ভাবলাম, ভেবে সিদ্ধান্ত নিলাম ওর শর্তে আমি রাজি হব। রাজি হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু এর সাথে আমিও একটা শর্ত জুড়ে দেব, ওর মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দিতে বলবো, এবং আমার সামনে এটা করতে হবে। আমি ওকে বলি আমি আপনার শর্তে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। সাইমুম বলল, কি শর্ত? আমি বললাম, আপনার মোবাইল থেকে আমার ভিডিওটা কাটতে হবে। সাইমুম বলল, অবশ্যই কাটবো, কিন্তু এর আগে ওকে আসতে বলো। কবে আসবে ডেট ফিক্সড করো। ওর সাথে আমি জানি ওকে মিথ্যা কথা বলে আনবে তুমি, সত্যি বলেও কখনোই আসবে না। আমার সামনের জীবনে ও পড়তে চায় না রে। তুমি ওকে বলবে ওর সাথে তুমি দেখা করতে চাও। আমি বললাম, যেভাবে হোক আপনার সাথে আপুকে আমি দেখা করাবো, আপনি ভিডিওটা কাটুন প্লিজ। সাইমন বলল, তাহলে ওর সাথে কথা বলো, তুমি ওর সাথে কেন্দুয়ার বিধানসার ও পরিত্যক্ত ভবনের সামনে দেখা করবে। আমি সত্যি সত্যি আপুর সাথে কথা বললাম, মিথ্যা করেই বললাম, আপু তোর সাথে আমার জরুরি কথা আছে, দেখা করতে হবে, আমি বড় বিপদে আছি, আগামীকাল তুই আমার সাথে দেখা করতে পারবি? আপু বলল, কি বলছিস, তুই কোথায় দেখা করতে পারবি বল, আমার দেখা করতে সমস্যা নাই, আমি দূরে কোথাও পালিয়ে যাইনি, রাসেলের এক বন্ধুর বাসায় উঠেছি আমরা। আমি খানিক সময় চুপ থাকি। সাইমন ফিসফিস করে আমায় বলে দেয়, বলো রাসেল ভাই যেন সঙ্গে না থাকে। আমি ভয়ে ভয়ে ওর কাছে বলি, আপু শোন, রাসেল ভাই যেন তোর সঙ্গে না থাকে, খুব গোপন কথা বলতে হবে। আপু বলল, আচ্ছা তুই টেনশন করিস না। আচ্ছা শোন, আমার প্রতি কি সাইমুম রেগে আছে নাকি রে এখনো? সাইমুম আমার সামনে তখন দাঁড়িয়ে, মোবাইলে লাউড স্পিকার অন করা। আমাকে মিথ্যা বলতে হলো আবার। আমি বললাম, না একদম না। আপু খুশি হলো, বলল, ছেলেটা ভালো আছে। আমি ওকে অত বড় আঘাতটা দিলাম, কিন্তু কিছুতেই তো কিছু করার ছিল না। রাসেলের সাথে আমার 6 বছরের রিলেশন, ওকে ছাড়া আমি থাকতে পারতাম না কিছুতেই। আমি বললাম, আপু এখন রাখি, আমার শাশুড়ি আসছেন, বলে ফোন কেটে দিলাম। এই মিথ্যা কথাগুলো বলার একটা কারণ আছে। আমি মনে মনে একটা বুদ্ধি করে রেখেছিলাম, ভেবেছিলাম আপুর সাথে কথা শেষ করে গোপনে আপুকে একটা মেসেজ দেবো, লিখবো, আপু আমি তোকে ফোন করে যা বলেছি এর সব মিথ্যা, তুই আমার সাথে দেখা করতে আসিস না প্লিজ। কিন্তু সাইমুম অতটা বিপজ্জনক তা আমার জানা ছিল না। সে আমার হাত থেকে আমার মোবাইল ফোনটাই কেড়ে নিল। তারপর বলল, আগামীকাল যখন তোমার বোন তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে যাত্রা করবে, তখন নিশ্চয়ই তোমায় ফোন দিবে, তুমি তখন ফোন হাতে পাবে, এবং ও আসতেছে এটা কনফার্ম হওয়ার সাথে সাথে আমি তোমার ভিডিও কেটে দেব। আমি খুব অসহায় হয়ে পড়লাম। যে সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেকে এবং আপুকে বাঁচানোর জন্য, যে ফোনটি বের করেছিলাম তা একেবারে বেঁচতে গেল। আমি কাঁদছি নিজের অক্ষমতা এবং নির্বুদ্ধিতার জন্য। শব্দ করে কাঁদতে পারছি না, কারণ আমার সব পথ এখন বন্ধ।
সাইমুম হাসছে। ওর হাসিটা সাধারণ কোনো হাসি নয়। ওকে দেখে বিপজ্জনক মনে হচ্ছে ক্ষুধার্ত হায়না নিজের ডেরার কাছে শিকার পেলে যেমন পরিতৃপ্তি হাসি হাসে, ঠিক এমনভাবে হাসছে সাইমুম নামের অসভ্য লোকটি। আল্লাহ মহান, তিনি ন্যায়পরায়ণ। দুঃখীদের জন্য তার অসীম মায়া, আর অনিষ্টকারীদের জন্য আছে তার সীমাহীন ক্রোধ। তিনি নির্মম অত্যাচারী নমরুদকেও শেষ করেছিলেন, আর জলে ডুবিয়ে মেরেছিলেন ফেরাউনকে। সাইমন নামের অসভ্য বদমাশটাও তার যথার্থ পেল। পরদিন সকালবেলা আমার কাছে কিছু না বলে সাইমন বাসা থেকে বের হয়ে গেল। আমার ফোনও দিয়ে গেল না আমার কাছে। আমি বুঝতে পারছি আপু এখন দেখা করতে আসবে। তার সাথে মেসেজ কথা বলে আমি সাইমুম আপু বুঝতে পারবো না কিছুই, ভাববে আমি কথা বলছি। কিন্তু ঠিক করে রাখা জায়গায় এসে দেখবে সাইমুম, তারপর আর আপুর কিছুই করার থাকবে না। সাইমুমের শিকার হবে সে। আমি কেবল ডানা ভাঙ্গা পাখির মতো ছটফট করছিলাম। কিচেনে হাঁড়ি বসাতে যায়নি আজ। শাশুড়ি আজ কেন জানি একটু বেলা করে রুম থেকে বের হলেন। তারপর আমার দিকে কবার আর চোখে তাকালেন। আমার খুব ইচ্ছে করছিল শাশুড়ি মার কাছে সব কিছু খুলে বলতে, তবু কেন জানি বলতে পারছিলাম না। শুধু ছটফট করছিলাম। একবার ভাবলাম শাশুড়ি মার ফোন নিয়ে আপুকে ফোন দেব, কিন্তু শাশুড়ি মা যে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে তোমার ফোন কোথায়। আমি মিথ্যা বলবো আমার ফোনে ব্যালেন্স নাই। শাশুড়ি মা তখন তার ঘরের সামনে চেয়ারের উপর বসে আছে, রোদ পোহাচ্ছে। আমাকে দেখেও কিছু বলছে না। বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। আমিও এখনও রান্নাঘরে কেন যাই না তা এতক্ষণে তার জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু তিনি জিজ্ঞেস করছেন না কিছুই। আমি ভয়ে ভয়ে মার কাছে গেলাম। গিয়ে বললাম, মা, আপনার মোবাইলটা একটু দিবেন। শাশুড়িমা জিজ্ঞেস করলেন কেন। তার কণ্ঠ কেমন যেন লাগলো। বোঝা গেল আমার উপর তিনি ক্রুদ্ধ। আমার খুব ভয় লাগছে। এর আগে কখনো তিনি এমন করেননি। আমি ভয় মাখা গলায় বললাম, মা, বাড়িতে একটু ফোন করতাম। আমার ফোনে ব্যালেন্স নাই তো, তাই আপনার কাছে আসলাম। শাশুড়িমা আমার দিকে মুখ বেজার করে তাকালো। কি হলো কিছু বুঝতে পারছি না। তার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে আমার খুব খারাপ লাগছে। তাছাড়া আপুর কথা খুব মনে পড়ছে। না জানি সে এতক্ষণ ভয়ঙ্কর বিপদে পড়ে গেল কিনা। এবার মনে চাচ্ছে শাশুড়ি মার কাছে বলেই দেয় তার পাপী ছেলে সব কীর্তিকলাপ। কিন্তু এই এক অজানা ভয়ে চিৎকার দেখাচ্ছে একেবারে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। আমি আরেকবার অনুনয়ের গলায় বললাম, মা, একটু দিবেন আপনার মোবাইলটা। শাশুড়ি মা এবার উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে ধমকে সুরে বলল, কবে থেকে এমন ভয়ঙ্কর মিথ্যা বলা শিখেছ? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না। কী সব বলছে শাশুড়ি মা? আমার চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা আবার বলল, ফোন দিয়ে তুমি কাকে ফোন করবে? সত্যি করে বলো। আমার সব কিছু জড়িয়ে আসছে। চোখে সব কিছু অন্ধকার দেখাচ্ছে। আমার বারবার মনে হচ্ছে শাশুড়ি মা কি আমায় অন্য কিছু সন্দেহ করছে। ভাবছে আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবো, কিন্তু এমন সন্দেহ তো তার করার কথা না। কোনো ছেলের সাথে যদি কথাই বলবো, তবে শাশুড়ি ফোন নিয়ে কেন করতে যাব? নিজের ফোন দিয়েই করব। এটা শাশুড়ি ভালো বোঝার কথা। আবার চুপ করে থাকতে দেখে শাশুড়ি মা এবার চোখ লাল করলো। তারপর বলল, অনেক নাটক হয়েছে, অনেক। এই বাড়িটা একটা নাটক বাড়ি হয়ে গেছে। এই নাটক আমি বন্ধ করব আজ, একেবারে চিরতরে বন্ধ করে দিব। আমি এসবের কাছে বুঝতে পারছি না। এ যেন এর আগে দেখা শাশুড়ি মানা, এ যেন অন্য এক রুদ্রমূর্তি ধারণ করা নতুন শাশুড়ি মা, যার আগে মনে হচ্ছে আমি আজ পড়ে যাব। এরপর শাশুড়ি আমায় বললেন, এখানে দাঁড়াও। আমি অবশ্যই এক পায়ে নগ্ন হয়ে দাঁড়াতে বলবো না। দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে উঁচু করে রাখা পা মাটিতে নামিয়ে ফেললেও বিচ্ছুটি পাতার গুঁড়ো গায়ে লাগবো না। শাশুড়ি মার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার টনক নেড়ে উঠল। আমি জীবনে প্রথমবারের মতো সবচেয়ে বেশি কেঁপে উঠলাম, আর মনে মনে বললাম, এটা কি করে সম্ভব? শাশুড়ি মা এসব জানলো কি করে? শাশুড়ি মা এসব বলা
মেয়ে মানুষ হয়ে জন্ম নেওয়া মানে নিজেকে গাধার পিঠে করে তোলা তোলা না। এটা মনে রাখতে হবে মা। এটা মনে রাখতে পারলে তোমার কোনো শয়তান পুরুষ কাবু করতে পারবে না। মনে রাখতে না পারলে তোমার সাথে যা ইচ্ছে তাই করবে, দাসীবাদীর চেয়েও খারাপ আচরণ করবে। আমি চুপ হয়ে থাকি, কথা বলার সাহস পাই না। কিন্তু এটা কিছুতে বুঝে আসে না যে শাশুড়ি মা এসব জানলো কি করে। এরপর শাশুড়ি মা নিজ থেকেই বলল, আমি কিন্তু তোমার বিয়ের পরদিনই বিষয়টা খেয়াল করেছি। তোমার তোমার মুখ থেকে আন্দাজ করে ফেলেছি গতরাতে তোমার উপর একটা ঝড় বয়ে গেছে। এরপর তোমায় নিয়ে যখন ছাদে গেলাম তখন খেয়াল করলাম তোমার শরীরের দিকে বাতাস এসে তোমার শাড়ি উড়িয়ে দিচ্ছিল, আর তুমি একটু পর পর জোর করে শাড়ি দিয়ে পিঠের কাছে পেটের একপাশে কি একটা ঢাকছিলে। তারপর আমি খুব গভীরভাবে খেয়াল করে দেখলাম আমার পিঠে লাল লাল কিছু, আবার জায়গায় জায়গায় ফোলাও। তখনই আমার মনে সন্দেহ জাগলো। আর এই আর এই সন্দেহ থেকে পরদিন রাতের বেলা সাইমন যখন ফিরল আর তোমরা ঘরে গিয়ে দরজা আটকে দিলে, তখন আমি দাঁড়িয়েছিলাম তোমাদের দরজার কাছে। সব শুনেছিলাম ওখানে দাঁড়িয়ে। সব কিছু শোনার পর নিজেকে ধিক্কার দিলাম, থিতু ছিটিয়ে দিলাম নিজের শরীরের উপর নিজে বলছিলাম, কি এক অসভ্য জানোয়ার জন্ম দিলি তুই, ছি ছি ছি। তারপর তুমি যখন চিৎকার দিয়ে উঠলে আর অর্ধ চিৎকার দিয়েই থেমে গেলে, তখন ইচ্ছে করছিল দরজাটা ভেঙে ভিতরে ঢুকে ওই কর্তার নিজের হাতে। কিন্তু আমি আরও কিছুর জন্য অপেক্ষা করছিলাম। তারপর ওর মুখ থেকে সব শুনতে পেলাম। তোমার বোকা বানিয়ে ও তোমার বোনের ক্ষতি করতে চাইছে এবং সকালবেলা ওই উদ্দেশ্যে যাত্রাও করলো। কিন্তু এই যাত্রায় সে সফল হবে না। আমি সফল হতে দিব না তাকে। আমি তখনও চুপ করে আছি। আমার সারা শরীর ঘামে ভিজে চুপসে গেছে একেবারে। আর ঠিক তখনই শাশুড়ি মার ফোন বাজলো। কেউ কল করেছে। শাশুড়ি মা ফোন রিসিভ করে বললেন, কে বলছেন? ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ তখন বলল, আমি ওসি সোহাইল রহমান। আপনার দেওয়া ইনফরমেশন অনুযায়ী আমি স্টাফ নিয়ে পরিত্যক্ত ভবনটিতে গিয়েছিলাম এবং হাতে নাতে আসামিকে ধরেছি। আর একটু দেরি করে গেলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত। আমি গিয়ে দেখি ছেলেটা ওই মেয়েটাকে ধরে টানার চেষ্টা করছে, অর্থাৎ জোর জবরদস্তি করছে। শাশুড়ি মা বললেন, আরেকটা ব্যাপার আছে, এই ছেলে আমার নিজের জন্মজাত সন্তান। তার সম্পর্কে আমার আরও অভিযোগ আছে। সবচেয়ে বড় অভিযোগ হলো সে আমার পুত্রবধূ অর্থাৎ তার স্ত্রীর উপর অমানসিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমি নিজে থানায় আসব, আমি নিজেই এসবের সঙ্গে হব। ওসির সাথে ফোন করার পর শাশুড়ি মা আমার একটা হাত ধরে টেনে তার কাছে নিল। তারপর মিনতি করে বলল, মারে, আমার পোড়া কপাল, আমার ঘর থেকে এমন ইবলিশ জন্ম গিয়েছে আমি ভাবতে পারিনি। তুমি আমায় মাফ করে দাও মা। আমি এর আগে আমার ছেলের চরিত্র সম্পর্কে কিছু জানতাম না। শাশুড়ি মা কাঁদছে। আমি মাকে জড়িয়ে ধরলাম। আমিও কাঁদছি, হাউমাউ করে কাঁদছি। কাঁদতে কাঁদতে আমি মাকে বললাম, মা, আপনি সত্যি সত্যি একজন মহান মানুষ, মহৎ মা। শাশুড়ি মা কান্না ভেজা গলায় তখন আমায় বললেন, আমি তোমাকে নিজের ছেলে দেখে বিয়ে দেব, কিন্তু তোমার প্রতি আমার একটা আদেশ থাকবে, স্বামীর অন্যায়কে কখনোই বরদাস্ত করবে না। মান সম্মান চলে যাবে এই ভয়ে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিবে না। শাশুড়ি মার হাত ধরে আমি কাঁদলাম, জলে চোখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি কোনোদিন স্বামীর অন্যায়কে প্রশ্রয় দেব না, কখনোই না। শাশুড়ি মা আমায় তার বুকের সাথে মিশিয়ে নিল তারপর আমার কপালে চুমু খেয়ে বলল, লক্ষ্মী মা আমার।